বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ভোটের অধিকার ফিরে এসেছে বললেন সিইসি। 15 দিনের মধ্যে সচল হচ্ছে সচিবালয়ে পুড়ে যাওয়া অফিস। কেপিআই স্থাপনায় বিদ্যুৎ লাইন পরীক্ষায় 5 সদস্যের কমিটি। দাভোসে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন। যোগ দিতে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বাতিল ও ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে শহীদ মিনারের শিক্ষার্থীরা। বর্তমান সরকারের কাছে জবাবদিহিতা দাবি। গণহত্যার অভিযোগে এসি তানজিল সহ 3 জন ট্রাইব্যুনালে হাজির। নতুন মামলায় সালমান আনিসুল সহ 5 জনের 5 দিনের রিমান্ড। দীপু শহীদুল কারাগারে। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ট্রাম্প। ওয়াশিংটনে বিজয় মিছিলের নানা প্রতিশ্রুতি। ইলন মাস্ককে নতুন দায়িত্ব হস্তান্তর। এবং গ্লোবাল সুপার লিগের শিরোপা নিয়ে নিজ শহরে যাচ্ছে রংপুর রাইডার্স। ট্রফি ট্যুর নিয়ে দিনভর নানা আয়োজনে ব্যস্ত দলটি। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। দেশব্যাপী 7মবারের মতো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে আজ। নির্বাচন কমিশনের এই কার্যক্রম আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 11 এপ্রিল পর্যন্ত। যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি কিংবা তার আগে তাদের তথ্য সংগ্রহ করা হবে। সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে এই হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে সিইসি বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরে এসেছে। এই অধিকার নিশ্চিতে কাজ করে যাবে নির্বাচন কমিশন। আপনারা অনুগ্রহ করে এই আমাদের যে হালনাগাদ কর্মসূচির সময় মানুষকে একটু উদ্বুদ্ধ করুন। মানুষ তো ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। গতকালকে যাদেরকে আমি ভোটের ব্যবস্থা করে দিতে চাই, সুতরাং এটা আমাদের একার পক্ষে এটা সম্ভব হবে না। গণনা করে আপনার পছন্দের প্রার্থী যেই হোক না কেন, যে বিজয়ী হোক আর জয় হোক, আপনি তার ভোটটা দেওয়া তাইলে আমি এই যে লং জার্নিতে, পুরা জার্নিটাতে আমি আপনাদেরকে সাথে চাই। দর্শক, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এই মুহূর্তে সাভারে রয়েছেন আমাদের সহকর্মী সজল দাস, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সজল, আজ দিনভর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন? ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 শুরু হলো সাভারের এই উপজেলা কমপ্লেক্স থেকে। দেখতে পাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার সহ প্রধান নির্বাচন কমিশনাররা ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির যেটি শুরু হয়েছে সাভারের এখান থেকে, সেই কর্মসূচির সরেজমিন পর্যবেক্ষণ করছেন। কিছুক্ষণ আগেই উদ্বোধন ঘোষণা করা হয়েছে এই কর্মসূচি, যেটি 6 মাসের একটি কর্মসূচি। 65,000-এর কিছু বেশি কর্মী সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদের কর্মসূচি করবেন। বলা চলে ভোটার তালিকা এবারের 2008 সালের 1 জানুয়ারি পর্যন্ত কিংবা তার আগে যারা জন্মগ্রহণ করেছেন তারাই মূলত, যে তরুণরা রয়েছেন তাদের, যারা এখনো ভোটার তালিকায় ঢুকতে পারেননি তাদেরকে ভোটার তালিকায় নিবন্ধিত করা হবে। এর বাইরে এই সময়ে সবশেষ ভোটার তালিকা নিবন্ধনের পরে যারা মারা গেছেন তাদেরকে ভোটার তালিকা থেকে ভোটার তালিকায় রাখা না রাখা, এই বিষয়টি, যেহেতু মারা গেছেন কি করে না ভোটার তালিকা হালনাগাদের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হলো, যেটি নির্বাচন কমিশন বলছে যে এবারের বিষয়টি একটু বিশেষ, কারণ অন্তর্বর্তী সরকারের অধীনে
এই ভোটার তালিকা হালনাগাদকরণের যে কার্যক্রম, এর আগের যে নির্বাচনগুলোতে মানুষের ভোট দেওয়ার অধিকার ভুলুণ্ঠিত হয়েছে কিংবা ভুয়া ভোটার তালিকায় ভুয়া ভোটারের নাম এসছে, এই বিষয়গুলো বারবারই আলোচনায় এসেছে। সেই জায়গাটি আসলে এবারের নির্বাচন কমিশন আর সেই অভিযোগ কিংবা সেই দায় এই কমিশন নিতে চায় না। তারা নিশ্চিত করতে চাইছেন যে ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে সামনের যে নির্বাচনের ট্রেন সেটি যাত্রা শুরু করলো বলেই দাবি করেছেন এবারে প্রধান নির্বাচন কমিশনার। এর বাইরে সেই ট্রেনে একদম প্রথম যে যাত্রী ভোটারদেরকে সাথে নিতেই একদম প্রথম দফায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমটি শুরু হলো। এই ছিল মোটামুটি সাভারের উপজেলা কমপ্লেক্স থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরুর সবশেষ খবর আমার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী সজল যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এবং জানাচ্ছিলেন ভোটার তালিকা হালনাগাদের উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানের যা যা আনুষ্ঠানিকতা আছে সেসব বিষয়ে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সচিবালয় সহ কেপিআই-ভুক্ত সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনার বিদ্যুৎ লাইন পরীক্ষা নিরীক্ষার জন্য কমিটি গঠন করেছে গণপূর্ত মন্ত্রণালয়। একজন যুগ্ম সচিবকে প্রধান করে 5 সদস্যের কমিটিকে দ্রুত সময়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নিউজ 24-কে জানিয়েছেন গণপূর্ত সচিব হামিদুর রহমান খান। এদিকে পুড়ে যাওয়া 4টি তলায় আগামী 15 দিনের মধ্যেই কাজ শুরু হবে। অগ্নিকাণ্ডের ঘটনায় চূড়ান্ত তদন্ত রিপোর্ট আসবে ফেব্রুয়ারিতে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 25 ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার 4 দিন পর নিছক দুর্ঘটনার তথ্য উঠে আসে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানানো হয়। তবে তদন্ত কমিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যার জন্য আলামত পাঠায় সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া। পূর্ণাঙ্গ প্রতিবেদন আসার পর আগুন লাগার প্রকৃত কারণ আরও পরিষ্কার হবে বলে জানান গণপূর্ত সচিব। সিসিটিভির যে ক্যামেরাতে দেখা যাচ্ছে স্পার্ক হয়েছে, বৈদ্যুতিক শর্ট থেকে যদি হয় বা লুজ কানেকশন থেকে যদি, তাহলে তার পুরলে যে চেঞ্জটা হবে ইলেকট্রিক ওয়্যারের, সেই চেঞ্জটা অন্য কোনো স্পার্কের সাথে মিলবে না। এটা হলো আমাদের বিশেষজ্ঞদের মতামত। সেই হিসাবে ওরা ওই চেঞ্জটা কি হয়েছে তার অবস্থানটা যেই না, ওই রিপোর্ট পাইলে ওটা বলতে পারবেন। এইটা বইটার বিশেষজ্ঞরা ওনারা বলতে পারবেন এক্স্যাক্টলি। তো আমরা যেহেতু সময় লাগবে, মিনিমাম 1 মাস শুনতেছি আর কি এরকম। সচিবালয়ের ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত সচিব নিউজ 24-কে জানান, পুড়ে যাওয়া স্থানীয় সরকার, শ্রম, ডাক, টেলিযোগাযোগ ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের 4টি তলার কাজ চলছে। দ্রুতই অফিস শুরু হবে। ম্যাক্সিমাম তো করিডোরটা পড়ছে, আর পুরো বিল্ডিং এর যে প্লাস্টারগুলো ফেলতে হবে এবং আমার যেগুলো ফল সিলিং করা ছিল ওগুলো সব ফেলে দিতে হবে। ইলেকট্রিক কানেকশন তো সবগুলো নতুন করে আবার দিতে হচ্ছে। এক একটা ফ্লোরে 40টা 45টা থেকে 53টা পর্যন্ত রুম আছে। তো এই রুমগুলোর মধ্যে হয়তো টোটাল রুম পড়ছে 15টা ধরেন। আমরা 15 দিনের সময় দিছি পিডব্লিউডিকে, 15 দিনের মধ্যে শেষ করার কথা। ওরা আর 1 সপ্তাহ সময় বেশি চাচ্ছে। দেখা যাক, যদি 15 দিনের মধ্যে করা যায় তাহলে 15 দিনে শেষ হবে। এদিকে প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনার পর কিছুটা নড়ে চড়ে বসে প্রশাসন। এবার সচিবালয় সহ কেপিআই-ভুক্ত স্থাপনার বিদ্যুৎ লাইন পরীক্ষার কাজে নেমেছে তারা। আমরা অলরেডি পিডব্লিউডি একটু কমিটি করে দিচ্ছে, অডিট কমিটি করে দেওয়া হয়েছে এবং এটা তারা রেগুলারলি মনিটর করবে এবং অডিট করবে, রিপোর্ট দিবে। তখন আমরা এটা এখন থেকে কেপিআই সবগুলো, শুধু সচিবালয় নয় না, কেপিআই এর জন্য অডিট কমিটি করে দেওয়া হয়েছে। সচিবালয় ঢোকার গেটগুলো ছোট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে অসুবিধা হয়েছিল। এবার সেই গেট ভেঙে বড় করার চিন্তাও করছে গণপূর্ত মন্ত্রণালয়। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সুইজারল্যান্ডের ডাভোসে আজ শুরু হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন। এতে যোগ দিতে আজ ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে বিশ্ব নেতাদের সাথে বৈঠকের পাশাপাশি দেশে বিনিয়োগ টানতে বাংলাদেশ সংলাপে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। তীব্র শীত ও তুষার উপেক্ষা করে 20 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত সুইস পর্বতমালার রিসোর্টে একত্রিত হবেন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা।
সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সোমবার সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর চেষ্টা করবেন তিনি। ফোরামে এবার প্রথমবারের মতো বাংলাদেশ নিয়ে সংলাপ হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে ও ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকশো মেডিকেলের শিক্ষার্থী জড়ো হয়ে গতকাল প্রকাশিত মেডিকেল ও ডেন্টাল পরীক্ষার ফলাফল বাতিলের দাবি করেন। এ সময় ভর্তি পরীক্ষা ও চাকুরির সকল পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা চিরতরে বাতিলের দাবি জানান। একই দাবিতে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কারের জন্য এত প্রাণ গেল অথচ সেই কোটা আবার ফিরে এসেছে। এর জবাব বর্তমান সরকারকে দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 24-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল রবিবার বিকেলে প্রকাশ করা হয়, যেখানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5%, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য 2% ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা সংরক্ষিত ছিল। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, শিক্ষার্থীদের দাবিগুলো আসলে কি এবং কি বলছেন তারা? নাফিজ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধান যে দাবিটি তাদের সেটি হচ্ছে যে গতকালকে 2024-25 শিক্ষাবর্ষের যে MBBS ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, তো শিক্ষার্থীরা সেই ফলটিকে বাতিল করার দাবি জানিয়েছেন। পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি রয়েছে তাদের, এবং তাদের এই দাবির পেছনে মূল যে কারণটি সেটি হচ্ছে যে কোটা ব্যবস্থার বিপরীতে 24-এর আন্দোলন হলো, সেই কোটা ব্যবস্থাটি কিন্তু এবারের ভর্তি পরীক্ষাতেও রয়ে গেছে। শিক্ষার্থীরা বলছেন যে অনেক শিক্ষার্থী যারা মুক্তিযোদ্ধা কোটা বা হচ্ছে যে অন্য কোটায় যারা সুযোগ পেয়েছেন তারা অনেকেই 40-এর ঘরে নাম্বার পেয়েছেন, যেখানে 70-72 নাম্বার পেয়েও কোটা যাদের নেই সেই শিক্ষার্থীরা কিন্তু এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাননি। যে কারণে কিন্তু সারা বাংলাদেশের এই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং ভর্তিচ্ছু শিক্ষার্থী যারা সবাই বিক্ষুব্ধ হয়েছেন এবং তারা দাবি করছেন কোটা ব্যবস্থাটাকে সমূলে উঠিয়ে দিয়ে যাতে করে নতুন করে ফল প্রকাশিত করা হয়। এবং আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই যে কি দাবি নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিস্তারিত জানাবেন। 2024-25 অ্যাডমিশন সেশনের যে রেজাল্ট, সেই রেজাল্টটা গতকাল পাবলিশ হয়েছে এবং এই রেজাল্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি একটা স্টুডেন্ট মানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কাট মার্ক ছিল 73.75, 73.75। সেখানে একটা স্টুডেন্ট যে 32 মার্ক, 28 মার্ক, 40 মার্ক এই পরিমাণ মার্ক পেয়ে, অর্থাৎ মেডিকেল পরীক্ষায় সে পাসও করে নাই, এই মার্ক পেয়ে সে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে যাচ্ছে, একটা সরকারি মেডিকেলে পড়ার জন্য সে এলিজিবল হচ্ছে। এখন একটা স্টুডেন্ট যখন সে পরবর্তীতে ডাক্তার হবে, ডাক্তার হয়ে সে যখন ট্রিটমেন্ট করতে আসবে, তখন তার কোটাটা আসলে স্কিল বেস একটা সোসাইটি করার ক্ষেত্রে কি কাজে লাগবে? যখন সে ডাক্তারি করবে তখন তার মধ্যে অবশ্যই রোগীর মধ্যে সেই ধরনের ইফেক্ট ফেলবে অবশ্যই, এবং সেটার জন্য এখন থেকে স্টুডেন্টরা যাতে মেডিকেল ভর্তি পরীক্ষায় এলিজিবল হয়ে মেডিকেলে চান্স পায়, সেই জন্যই আজকে আমরা এখানে এসেছি যে মার্ক পেয়ে মেধার ভিত্তিতে একটা স্টুডেন্টের জাস্টিফিকেশনের মাধ্যমে মেডিকেলে চান্স পাওয়া উচিত, সেই মার্কই পেতে হবে। অর্থাৎ আমরা সকল ধরনের কোটা, মুক্তিযোদ্ধা কোটাকে আমরা বাতিল করার জন্য এই দাবি নিয়ে এসেছি এখানে। আপনাকে ধন্যবাদ। নাফিসা, একজন শিক্ষার্থীর বক্তব্য কিন্তু শুনছিলেন আপনি। তারা বলছেন যে ডাক্তারের মতো একটি পেশায় সেখানে কোটার ভিত্তিতে যদি কেউ চান্স পায় এবং কম মেধাবীরা যদি এই পেশায় আসে, সেক্ষেত্রে কিন্তু এই পেশার যে ভবিষ্যৎ সেটি কিন্তু আসলে ভালো ডাক্তার তৈরি করা সম্ভব হবে না এবং যোগ্য যারা তারাও বঞ্চিত হবেন। তো আমরা রয়েছি শহীদ মিনারে এবং পরবর্তীতে কিন্তু আরো বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে জানানো যাবে। নাফিসা। মাহমুদ, ধন্যবাদ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় ইমাম হোসেন তাইমকে হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয়কে হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরার একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল আলী হোসেনকে
ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গত ২০ জুলাই যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনকারী কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় গত ১৩ জানুয়ারি ওই জোনের তখনকার পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদকে ২০ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই দিন গাজীপুরের কোনাবাড়িতে গত বছরের ৫ আগস্ট কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয়কে হত্যার মামলায় পুলিশের কনস্টেবল আকরামকেও হাজির করার নির্দেশ দেন আদালত। ওই আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান। সকালে আসামিদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা। পরে আদালত তাদের গ্রেপ্তার দেখান। এর মধ্যে সালমান এফ রহমানকে যাত্রাবাড়ি থানার ৪টি এবং মোহাম্মদপুর থানার ১টি মামলায়, আনিসুল হককে যাত্রাবাড়ি থানার ৭টি, মোহাম্মদপুর থানার ১টি এবং খিলগাঁও থানার ১টি মামলায়, ডাক্তার দীপু মনিকে যাত্রাবাড়ি থানার ২টি মামলায়, জুনায়েদ আহমেদ পলককে যাত্রাবাড়ি থানার ২টি ও সূত্রাপুর থানার ১টি মামলায়, রাশেদ খান মেননকে যাত্রাবাড়ি থানার ৫টি মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া হাসানুল হক ইনুকে যাত্রাবাড়ি থানার ৫টি মামলায়, হাজি সেলিমকে যাত্রাবাড়ি থানার ১টি মামলায় এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যাত্রাবাড়ি থানার ৬টি, মোহাম্মদপুর থানার ২টি, সূত্রাপুর থানার ২টি এবং খিলগাঁও থানার ১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, আনিসুল হক, হাজি সেলিম, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কামরুল ইসলাম, দীপু মনি, জাহাঙ্গীর আলম এবং ব্যবসায়ী নজরুল ইসলাম ও জুলাস, এদেরকে বিভিন্ন মামলা গ্রেপ্তার দেখানো হয়। এবং এছাড়াও যাত্রাবাড়ির ২টি মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং আনিসুল হক, এই ৩ জনকে তাদের রিমান্ড চাওয়া হয় এই হত্যা মামলায় এবং এদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা এই তথ্য জানিয়েছেন। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দ্য কমিশন অফ এনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের সদস্যরা। তারা বলেন, প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন এবং অভয় পাবেন। প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। বিগত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকার পুরো জাতির উপর যেভাবে তাণ্ডব চালিয়েছিল, একইভাবে গণমাধ্যমের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি। জানান, স্বাধীনতার পরপরই যেভাবে গণমাধ্যমের উপর কালো ছায়া নেমে এসেছিল, একইভাবে গণমাধ্যমের উপর তাণ্ডব চলেছে গেল ১৫ বছরে। অত্যাচার নির্যাতন করা হয়েছে অসংখ্য সাংবাদিক, নেতা এবং গণমাধ্যম কর্মীদের ওপর। এ সময় তিনি গণমাধ্যমকে সত্য প্রকাশের সাহসী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গণমাধ্যম অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। কারণ রোগ যখন পুরানো হয়ে যায়, এটাকে ক্রনিক ডিসিজ বলা হয়। ক্রনিক ডিসিজ কিন্তু সহজে সারে না, কিন্তু সারে, সময় লাগে। তা আমরা আশা করব যে এটা সারবে, এটা থাকবে না। গণহত্যা মামলায় এসি তানজিল সহ ৩ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেখানে রয়েছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাবিব, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে জানাবেন। আমরা ট্রাইব্যুনালের পক্ষ থেকে জেনেছিলাম যে যাত্রাবাড়ি থানার যে সাবেক পুলিশ কমিশনার তানজিম ইসলাম, তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। মূলত গত ২০ জুলাই
ইমাম হোসেন টাইম নামে একজন শিক্ষার্থী বা এই ছাত্র আন্দোলনে একজন নিহত হন যাত্রাবাড়ি এলাকায়, এবং গাজীপুরের কোনাবাড়িতে এর আগে 20 জুলাই হৃদয় নামে একজনকে হত্যা করা হয় এই ছাত্র আন্দোলনে। এই 2 হত্যা মামলার আসামি মোট 3 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের। এর আগে প্রসিকিউশনের পক্ষ থেকে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে প্রেরণের নির্দেশনা চান প্রসিকিউশন। কারণ তারা বলেছেন যে এই মামলার যারা এরই মধ্যে বেশ কয়েকজন আসামি যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা দেশের বাইরে কিংবা দেশের ভেতরে বিভিন্ন জায়গায় আত্মগোপনে চলে গেছেন, তাদের আসলে হদিশ মিলছে না। এমন কারণে মূলত তাদেরকে গ্রেপ্তার রেখে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার রাখার আবেদন জানায় প্রসিকিউশন। তো শুনানি নিয়ে কিছুক্ষণ আগে মূলত ট্রাইব্যুনালের গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 বিচারকের ট্রাইব্যুনাল এই নির্দেশ দিয়েছেন। আর বলে রাখি যে পুলিশের কনস্টেবল আকরাম হোসেনকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন গত 2 দিন আগে। মূলত তাদেরকে এই সম্প্রতি বিগত 4-5 দিন আগে মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর ট্রাইব্যুনালের নির্দেশে এবং গ্রেপ্তারের পর তাদেরকে এই ট্রাইব্যুনালে হাজির করে তাদেরকে গ্রেপ্তার রেখে বিচার কার্য পরিচালনার জন্য আবেদন করে প্রসিকিউশন। এছাড়া আপনি জানেন যে পুলিশের সাবেক আইজিপি সহ এরই মধ্যে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার রয়েছেন, তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। মূলত এই যে জুলাই গণহত্যার যে বিচারের কার্যক্রম সেটি এর মধ্য দিয়ে কিন্তু আরও বেগবান হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল নাফিসা আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সবশেষ। হাবিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্ত এলাকায় শনিবারের সংঘর্ষের পর পরিস্থিতি এখন অনেকটাই শান্ত, তবে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল ব্যবস্থাও। চৌকা সীমান্ত থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী জুবায়ের সানি। ধন্যবাদ নাফিসা। আমি এখন রয়েছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে, এবং এই সীমান্ত পরিস্থিতি শনিবার জানেন যে ভারতীয় বেসামরিক নাগরিক এবং বাংলাদেশি বেসামরিক নাগরিকদের মধ্যে যে সংঘর্ষ এবং উত্তেজনার ঘটনা, এরপরে কিন্তু পরিস্থিতি অনেকটাই এখন শান্ত রয়েছে। কারণ শনিবারই বিকেলে একটি পতাকা বৈঠকের পরে মোটামুটি বলা যায় যে পরিস্থিতি শান্ত করে নিয়ে আসা গেছে। বাংলাদেশের অংশে কিন্তু বিজিবি তাদের টহল ব্যবস্থা জোরদার করেছে এবং সেই সঙ্গে সীমান্ত রেখার কাছাকাছি যেন সাধারণ মানুষ প্রবেশ করতে না পারে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করা হচ্ছে। কিন্তু তারপরও উৎসুক মানুষ সীমান্তের দিকে অনেকেই আসছেন, সেটি কিন্তু বিজেপি একটা নির্দিষ্ট দূরত্বের পরে তাদেরকে সরিয়ে দিচ্ছে। বলা যায় যে এখন সীমান্ত পরিস্থিতি একদমই শান্ত এবং সেই সঙ্গে কৃষকরাও কিন্তু আস্তে আস্তে কাজে ফিরছেন। কিন্তু সীমান্ত রেখার কাছাকাছি যে জমিগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো তারা কাজ করতে পারছেন না। এলাকার মানুষদের সঙ্গে, সীমান্ত এলাকার মানুষদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেন এই পরিস্থিতি দ্রুত উন্নতি হয়, তারা যেন তাদের যে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন সেটি যেন তারা করতে পারে, এবং ভারতের পক্ষ থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে সেটি যেন বন্ধ করা হয় সেই আশা কিন্তু তারা করছেন। তো এখন বলা যায় যে সীমান্ত পরিস্থিতি একদমই শান্ত এবং বাংলাদেশের বিজিবি যে সদস্যরা রয়েছে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে। তো নাফিসা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ।
আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। রাত হলেই অন্ধকারে ডুবে যায় পর্যটনের নগরী কক্সবাজার। চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ এসব যেন নিত্যদিনের ঘটনা। প্রলোভনের টোপে পড়ে সর্বস্ব হারান অনেকেই। সব মিলিয়ে এই শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি একদমই তলানিতে। পুলিশের তথ্য বলছে, গত বছর যত অপরাধের ঘটনা ঘটেছে তার বেশিরভাগই হয়েছে বছরের শেষ 4 মাসে। নাইমাল জিকোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল। কক্সবাজারের সুগন্ধা বিচ একটি যুগল উপভোগ করছিলেন বিশাল সমুদ্রের সৌন্দর্য। কয়েকজন কিশোর এসে ছিনিয়ে নেয় তাদের মূল্যবান জিনিসপত্র। আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। জানা যায় তিনিও পড়েছিলেন ছিনতাইয়ের কবলে। টাকা পয়সা দিতে না চাইলে ছুরি দিয়ে আঘাত করা হয় তাকে। এখানে টুরিস্ট পুলিশ আমাকে ধরেও নাই, কিছু বললো না, এরা দেখেও চলে গেছে। ব্যবসায়ী আমাকে বাঁচাইছে। বিশ্বের দীর্ঘতম এই সৈকতে ঘুরতে এসে প্রতিদিনই এমন পরিস্থিতির মুখে পড়েন পর্যটকরা। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় চারদিক। গোটা কক্সবাজারই পরিণত হয় অপরাধীদের অভয়ারণ্যে। বিচে বিভিন্ন জায়গায় একদম শূন্য, মানুষ শূন্য, তো ওইখানে ওইদিকে দেখা যাচ্ছে অন্ধকারের জন্য যাওয়া যাচ্ছে না, ভয়ে অনেকে সেফ মনে করছে না। কক্সবাজারে ছিনতাই হচ্ছে, এসব প্রতিনিয়ত শোনা যায়। অন্ধকার থাকার কারণে ফুটপাতে আমাদের ভয় করে চলতে হয়, এই জন্য লাইটটা থাকা খুবই জরুরি। পুলিশের তথ্য বলছে, গত বছর কক্সবাজারে 40টি ছিনতাই, 156টি চুরি, 13টি ডাকাতি এবং অপহরণের ঘটনা ঘটেছে 67টি, যার মধ্যে বছরের শেষ 4 মাসে ঘটে 106টি চুরি, 6টি ডাকাতি ও 17টি ছিনতাইয়ের ঘটনা। আর অপহরণের শিকার হন 48 জন। সেফটির কোনো, সিকিউরিটির কোনো থাকে না। এটা যদি প্রশাসন সন্ধ্যার পরে যদি এটা গার্ডে রাখে, তাহলে হয়তো বা মেয়েদের একটু দিক দিয়ে সেফটির থাকে। আর এখানে ইফ টিচিং এরও অনেক প্রবলেম হয়। কিন্তু চলে আসছে যে আমাদের বারবার জিজ্ঞেস করতেছে এদিকে আসো, এদিকে আসো, এদিকে। যখন আমরা দেখছি যে অনেকগুলো ছেলে ফেলে, আমরা সাথে সাথে আবার চলে আসি ওখানে। পুলিশ বলছে এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে বাস্তবতা হলো পুরো নগর জুড়ে সিসিটিভি ক্যামেরা সক্রিয় মাত্র 14টির মতো। তাই অপরাধী চিহ্নিত করতে বেগ পেতে হচ্ছে। পর্যটককে অনেকটা হানি ট্র্যাপের মধ্য দিয়ে নিয়ে গিয়ে মানে টাকা পয়সা নিয়ে যায়, এরকম অভিযোগ আমাদের কাছে আসছে। যারা এগুলোর সাথে জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করছি। কক্সবাজার নাগরিক আন্দোলন বলছে, শহরকে অপরাধ মুক্ত রাখতে নেই প্রশাসনের কার্যকরী ভূমিকা। সমন্বয়ের অভাব আছে দপ্তরগুলোর মধ্যেও। সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো রশি টানাটানিতে মূলত আমরা সব কিছুতে পিছিয়ে যাচ্ছি। অপরাধ বাড়ছে, ছিনতাই বাড়ছে, জুবড়ি বাড়ছে, বীজ দখল হচ্ছে, সমুদ্র সৈকত দখল হচ্ছে। সবগুলোর মূলে হচ্ছে আমাদের রশি টানাটানি প্রতিষ্ঠানগুলো। এখান থেকে আমাদের একটা প্রতিষ্ঠান দাঁড় করানো উচিত, শুধুমাত্র যারা পর্যটন শিল্পকে প্রমোট করবে, পর্যটন শিল্পের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করবে। এখনই পদক্ষেপ না নেওয়া গেলে ভবিষ্যতে কক্সবাজার পর্যটন শূন্য হয়ে পড়তে পারে বলেও মনে করছেন তারা। সড়কে বাতি থাকতেও নেই কোনো আলো, যার কারণে অন্ধকারে ডুবে গেছে পর্যটন নগরী কক্সবাজার। ফলে একের পর এক ঘটছে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। আর এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটার কারণ হিসেবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর উদাসীনতাকেই দায়ী করছেন ভ্রমণ পিপাসু প্রতিটি মানুষ। নাইম আলচিকো, নিউজ 24, কক্সবাজার। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কুষ্টিয়ার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্মে অসহায় রোগীরা। রোগীদের নিয়ে টানা হেঁচড়া আর হয়রানি যেন নিত্যদিনের ঘটনা। এসব অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই বিষয়ে আরো খবর জানবো। আমাদের সঙ্গে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, অভিযানের সম্পর্কে জানাবেন, অভিযান শুরু হয়েছে কিনা এবং এখন পর্যন্ত কয়জনকে প্রশাসন আটক করেছে? নাফিজা,
আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই কুষ্টিয়া জেনারেল হাসপাতালেই কিন্তু আসলে দালালদের দৌরাত্বের কারণে অনেকটা অসহায় এখানে চিকিৎসা নিতে আসা রোগী এবং রোগীর স্বজনরা। রোগীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে আসলে এখানে এই হাসপাতাল চত্বর বা এই হাসপাতাল এলাকায় কিন্তু আসলে দালালদের কারণে তাদেরকে নানা ধরনের হয়রানি এবং ভোগান্তিতে পড়তে হয়, এবং এই নিয়ে কিন্তু আসলে অভিযোগের শেষ নেই। অভিযোগের তীর আছে কিন্তু আসলে এই হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে, হাসপাতালের স্টাফরাও কিন্তু আসলে এই রোগী ভোগান্তির সাথে জড়িত বলে আসলে রোগীদের অভিযোগ। তো এমন ভিত্তিতে আসলে অভিযান পরিচালিত হচ্ছে আজকে। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদর উপজেলা ভূমি কর্মকর্তার সমন্বয়ে কিন্তু ভ্রাম্যমাণ আদালত ইতিমধ্যে বেশ কয়েকজনকে কিন্তু হাতে নাতে এই হাসপাতাল চত্বর থেকে কিন্তু আটক করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের তারা বিভিন্ন ভুল তথ্য দিয়ে বাইরের প্রাইভেট হাসপাতালে নিয়ে যান কমিশনের লোভে। তো এমন ভিত্তিতে কিন্তু কয়েকজনকে আটক করা হয়েছে। আমি এই মুহূর্তে আপনাকে যদি দেখাই, সদর উপজেলা ইউনো এবং ভূমি কর্মকর্তা কিন্তু এই সদর হাসপাতালে অভিযান চালাচ্ছেন। আমি একটু যদি কথা বলতে চাই, এখানে সদর উপজেলা কর্মকর্তা আছেন, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই যে আসলে কি অভিযোগের ভিত্তিতে আপনারা আজকে এই অভিযান পরিচালনা করছেন? বিভিন্ন দালাল হাসপাতালে যে সেবা গ্রহণে বিভিন্ন সেবা প্রার্থীদের বাধা দিচ্ছে বা কখনো কখনো প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাচ্ছে, অথবা তাদের কাছ থেকে কখনো কখনো টাকা নিচ্ছে, এরকম একটি অভিযোগ পাওয়া। আমরা অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান চলমান রয়েছে, শেষ হলে আমরা বিস্তারিত বলতে পারবো। আপনারা হাতে নাতে কাউকে আটক করতে পেরেছেন কিনা বা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? 4-5 জনকে আমরা ধরেছি, আমরা যাচাই বাছাই করছি, এদের ডিউটি রেজিস্টার দেখবো, দেখে যদি মনে হয় এরা বেআইনি কাজ করছে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। নাফিজা, শুনছিলেন আসলে সদর উপজেলা কর্মকর্তা যেটা বলছেন যে আসলে তারা ইতিমধ্যে 4 থেকে 5 জনকে তারা আটক করতে সক্ষম হয়েছেন এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের আলোকে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফিজা। লালন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সংবাদে আবারও স্বাগত। এবারে জানিয়ে দিব অর্থ বাণিজ্যের খবর। রাঙামাটিতে জমে উঠেছে তারুণ্যের উৎসব লোক ও কারুশিল্প মেলা। নানা বয়সের নারী পুরুষের পদচারণায় মুখর রয়েছে মেলা চত্বর। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এসো দেশ বদলাই পৃথিবী বদলায় এই স্লোগানে রাঙামাটিতে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে 10 দিন ব্যাপী চলছে লোক ও কারুশিল্প মেলা। মেলার প্রতিটি স্টল সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। মৃৎশিল্প, কারুশিল্প, বাঁশ শিল্প ও স্থানীয়দের বস্ত্রশিল্প সহ শিশুদের খেলনা, নারীদের কসমেটিক্স সামগ্রী সহ বসেছে শাড়ি, চুড়ি, জুতা ও খাবারের স্টল। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা। অনেকদিন পর রাঙামাটিতে এত সুন্দর একটা মেলা বসেছে, সব মিলে অনেক ভালো লাগছে। পরে এরকম একটা মেলায় আসতে পেরে আমার অনেক ভালো লাগছে, অনেক উৎসাহী আমি। তারুণ্যের মেলা উৎসব, এটা হচ্ছে মানে জুলাইয়ের যে ঘটনা সেটাও আমরা মনে রাখতে পারবো। মেলায় অংশ নিয়েছেন স্থানীয় উদ্যোক্তা সহ ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা ব্যবসায়ীরা। এই জুলাই চত্বরটা ছিল আসলে আমাদের মেইন হচ্ছে কি বলবো আকর্ষণের জিনিস, তো এটা আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করতে পেরেছি খুব অল্প সময়ে। রাঙামাটির একটা নিজস্ব ঐতিহ্য আছে, সব জায়গায় আমরা প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখছি আমাদের ঐতিহ্যের ছোঁয়া এখানে লেগে আছে। মেলাকে ঘিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে 3 স্তরের নিরাপত্তা বসিয়েছে পুলিশ। মেলার জন্য আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। এখানে যাতে কোনো ধরনের নিরাপত্তাহীনতা তৈরি না হয় সে ব্যাপারে আমরা সর্বতভাবে পুলিশকে ডিপ্লয় করেছি। রাঙামাটির লোক ও কারুশিল্প মেলা উৎসব আর আনন্দের পাশাপাশি স্থানীয়দের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে বলছেন জেলা প্রশাসক। তারুণ্যের বদলের মাধ্যমে এই সমাজ বদল হবে, এই রাষ্ট্র বদলে যাবে। তাতে করে আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সেই নতুন বাংলাদেশ আমরা খুঁজে পাবো।
এবার মেলায় অন্যতম আকর্ষণ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রামাণ্যচিত্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের আগে ওয়াশিংটনে প্রচারের ধাঁচে বিজয় মিছিল করেছেন নবনির্বাচিত এই প্রেসিডেন্ট, যেখানে ভাষণে মার্কিনীদের দিয়েছেন নানা প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপকে সচল রাখার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। অন্যদিকে ধনকুবের ইলন মাস্ককেও দিয়েছেন নতুন দায়িত্ব। রোববার মার্কিন স্থানীয় সময় বিকেল ৩টায় ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় মেক আমেরিকা গ্রেট এগেইন নামের বিজয় মিছিল, যেখানে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে নিজ সমর্থকদের দাঙ্গার ঘটনার পর প্রথম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, শপথ গ্রহণের দিনই অনেক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন তিনি, যা অত্যন্ত খুশি করবে মার্কিনীদের। মার্কিনীদের দীর্ঘ ৪ বছরের পতনের পর্দা সরে যাবে। মার্কিন শক্তি, সমৃদ্ধি, মর্যাদা এবং গর্বের এক নতুন দিন শুরু করব আমরা। ট্রাম্প আরো বলেন, মার্কিন শহরগুলিতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবেন তিনি, স্কুলগুলোতে ফিরিয়ে আনবেন দেশপ্রেম, সরকার থেকে সরিয়ে ফেলবেন উগ্র বামপন্থী নীতি। যুক্তরাষ্ট্রকে আবার মহান করে তুলব আমরা। জনপ্রিয় টিকটক অ্যাপকে যুক্তরাষ্ট্রের সচল রাখার দায়িত্ব নেন ট্রাম্প। বিজয় সমাবেশের ভাষণে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির একটি উপদেষ্টা দলের কথা উল্লেখ করেন তিনি। পরে জনতাকে ধনকুবের ইলন মাস্ককে দলটির নেতৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান। আজ মার্কিন স্থানীয় সময় দুপুর ১২টায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। এবারে জানিয়ে দেব খেলার খবর। রংপুরে গ্লোবাল সুপার লিগের ট্রফি নিয়ে নিজ শহরে আজ রংপুর রাইডার্সে থাকছে দিনভর নানা আয়োজন। প্রথমবার দেশের কোনো ফ্র্যাঞ্চাইজি দল বিদেশে গিয়ে চ্যাম্পিয়ন হয়, আর সেটি রংপুর রাইডার্স। এবারে সেই শিরোপা নিয়ে নিজ শহরে যাচ্ছে ক্লাবটি। ফ্যানদের প্রায় ১,৫০০ জার্সি দেবে রংপুর। গ্লোবাল সুপার লিগ ও বিপিএল ট্রফির সঙ্গে থাকবে মাস্কট ডানা ৩৬। দুপুরে ২ ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে জিএসএল চ্যাম্পিয়নরা। এরপর রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট, ট্রফির সাথে ছবি তোলার সুযোগও থাকবে সাধারণ ক্রিকেট প্রেমীদের। বিকেলে দেশ বরণ ব্যান্ড অ্যাভয়েড রাফায়ের কনসার্টও রেখেছে আয়োজকরা। আরো খবর জানবো, যুক্ত হচ্ছেন রংপুর থেকে সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, জানাবেন আজ রংপুরের ট্রফি ট্যুর কখন শুরু হচ্ছে এবং রংপুর রাইডার্সের কোন কোন ক্রিকেটার এই অনুষ্ঠানে আজ থাকবেন? এর আগের বুলেটিনে যেমনটি বলেছিলাম যে অর্থাৎ রংপুরে আসছে রংপুর রাইডার্স, এই খবরে অর্থাৎ উচ্ছ্বাসে মেতেছে অর্থাৎ ক্রীড়া প্রেমীরা। রংপুরের যে ক্রীড়াপ্রেমী যারা রয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই শত শত অর্থাৎ ভক্ত, রংপুর রাইডার্সের ভক্ত, তারা কিন্তু
এই রংপুর স্টেডিয়াম এসেছে। তারা কিন্তু স্লোগানে মুখরিত করেছে রংপুর রাইডার্সকে। রংপুর রাইডার্সের খেলোয়াড়দেরকে স্বাগত জানানোর জন্য এবং বিপিএল ট্রফি এবং গ্লোবাল ট্রফি অর্থাৎ রংপুরে আসার যে খবর, এই খবরে কিন্তু উচ্ছ্বাস, যেটা বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা লক্ষ্য করতে পেরেছি। আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ আজকে এই ট্রফি দুটি আসার পরে রংপুর নগরীতে অর্থাৎ প্রদর্শিত করা হবে। এছাড়া খেলোয়াড় ছবি তুলবেন তার ভক্তরা, এটি উন্মুক্ত করে দেওয়া হবে। অর্থাৎ বেলা 1টার সময় ঢাকা থেকে খেলোয়াড়রা এবং ট্রফি রওনা দেওয়ার কথা রয়েছে। এই অর্থাৎ হেলিকপ্টার যোগে আসবেন এবং রংপুর স্টেডিয়ামে কিন্তু রংপুর স্টেডিয়ামে তারা কিন্তু এই হেলিকপ্টার অবতরণ করবে। এরপর খেলোয়াড় এবং খেলোয়াড়রা ট্রফি নিয়ে রংপুর নগরী প্রদক্ষিণ করবেন। এছাড়া রয়েছে বিকেলে রয়েছে রংপুর রাইডার্সের যে থিম সং পরিবেশন করেছিলেন দোলাম, সেই দোলার একক সঙ্গীত পরিবেশনা। এছাড়া রয়েছে রাফার সঙ্গীত পরিবেশনা সহ রংপুরের স্থানীয় শিল্পীরাও কিন্তু এই রংপুর স্টেডিয়াম মাতাবেন আজকে। তারা কিন্তু বলছেন যে এই রংপুর হলো তাদের প্রাণ, রংপুরের রাইডার্স হলো তাদের প্রাণ। এখন পর্যন্ত অপ্রতিরোধ্য 8টি ম্যাচ তারা জিতেছে। 8টি ম্যাচ জেতার পরেই রংপুরের মানুষ কিন্তু উচ্ছ্বাসিত রয়েছেন। তারা বলছেন রংপুর রাইডার্স এবার বিপিএল ট্রফি নিবে এবং তারা বলছেন যে এই বিপিএল ট্রফি নেবে। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনারা স্টেডিয়ামে এসেছেন কেন? মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।